নীলিমার হৃৎপিণ্ড এখন এত জোরে ধুকফুক করছিল যে মনে হচ্ছিল এটি বুক ফেটে বেরিয়ে আসবে। তালাবদ্ধ দরজা, ছোট্ট জানালা এবং ঘরের মধ্যে ছড়িয়ে থাকা পচা গন্ধ তাকে আরও আতঙ্কিত করে তুলছিল। বাইরে রশিদের বেলচার শব্দ এখনও থেমে থেমে শোনা যাচ্ছিল, যেন সে মাটির গভীরে কিছু খুঁজছে বা লুকোচ্ছে। চাঁদের আলো জানালা দিয়ে ঢুকে ঘরের মেঝেতে একটি ফ্যাকাশে আলো ফেলেছিল, কিন্তু তা পরিবেশকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। নীলিমা দরজায় আরেকবার ধাক্কা দিল, কিন্তু কাঠের ভারী দরজা এক চুলো নড়ল না। তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, রশিদ কে? এই কুটিরে কী রহস্য লুকিয়ে আছে? সে ঘরের চারপাশে তাকাল। পুরনো কাঠের বাক্সটির দিকে তার চোখ পড়ল, যার ঢাকনা হালকা খোলা ছিল। ভয়ে তার হাত কাঁপছিল, কিন্তু সে জানত যে এখানে বসে থাকলে তার জীবন আরও বিপদে পড়বে। সে ধীরে ধীরে বাক্সের কাছে গেল। ঢাকনা খোলার সময় কাঠের ক্যাচক্যাচ শব্দে তার শরীর শিউরে উঠল। বাক্সের ভেতরে ছিল কিছু পুরনো কাগজ, একটি মরচে পড়া ছুরি এবং একটি ছেঁড়া ফটো। ফটোতে একটি তরুণীকে দেখা যাচ্ছিল, যার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। নীলিমার মনে হল যেন সে নিজের মুখই দেখছে। তার হাত কাঁপতে লাগল। এই তরুণী কে? এই কুটিরে আর কি ঘটেছে? হঠাৎ বাইরে বেলচার শব্দ থেমে গেল। নিস্তব্ধতা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠল। নীলিমা জানালার কাছে ছুটে গেল। চাঁদের আলোয় দেখা গেল রশিদ আর বাইরে নেই। তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। সে কি এখন কুটিরের দিকে আসছে? সে দ্রুত ঘরের কোণে গিয়ে পুরনো কাঠের চেয়ারটি তুলে নিল। এটি তার একমাত্র অস্ত্র হতে পারে। সে দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল, শ্বাস বন্ধ করে। কয়েক মুহূর্ত পরে কুটিরের প্রধান দরজার ক্যাচক্যাচ শব্দ শোনা গেল। পায়ের শব্দ ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। নীলিমার হাতে ধরা চেয়ার কাঁপছিল। সে বুঝতে পারছিল না এই মানুষটি কি চায়। হঠাৎ দরজায় একটি হালকা টোকা পড়ল। তুমি ঘুমিয়ে পড়েছ মেয়ে? রশিদের গভীর কর্কশ কণ্ঠ ভেসে এলো। নীলিমার গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে পারল না। আমি জানি তুমি জেগে আছো, রশিদ আবার বলল। এবার তার কণ্ঠে একটি অদ্ভুত হাসি মিশে গেল। দরজা খোলো, আমার কিছু কথা আছে। নীলিমা জানত দরজা খোলা মানে নিজের জীবনকে আরও বিপদে ফেলা। সে চেয়ারটি শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল, কিন্তু তখনই দরজায় একটি জোরালো ধাক্কা পড়ল। রশিদ দরজা ভাঙার চেষ্টা করছে? নীলিমার মাথা ঘুরতে লাগল। সে দ্রুত ঘরের মধ্যে অন্য কোনো পথ খুঁজতে লাগল। তার চোখ পড়ল মেঝের এক কোণে, যেখানে একটি পুরনো কাঠের ফ্ল্যাপ ছিল, যেন কোনো গোপন দরজা। সে দ্রুত সেখানে গিয়ে ফ্ল্যাপটি টানল। এটি একটি সরু সারের দিকে নিয়ে যাচ্ছিল, যা কুটিরের নিচে অন্ধকারে হারিয়ে গেছে। নীলিমার আর ভাবার সময় ছিল না। সে সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। অন্ধকারে তার পা কাঁপছিল এবং সিঁড়ির কাঠের ধাপগুলো চড়চড় করে উঠছিল। নিচে পৌঁছে সে একটা ঠান্ডা স্যাঁতসেঁতে ঘরে প্রবেশ করল। এখানে পচা গন্ধ আরও তীব্র ছিল। তার হাতে এখনও ফটোটি ছিল, যা সে বাক্স থেকে নিয়েছিল। সে তার ফোনের টর্চ জ্বালালো, যদিও সিগন্যাল ছিল না। আলোতে সে দেখল ঘরের দেয়ালে কিছু পুরনো খবরের কাগজের কাটিং ঝুলছে। প্রতিটি কাটিংয়ে একই ধরনের শিরোনাম ছিল, নিরুদ্দেশ তরুণী, জঙ্গলে রহস্যজনকভাবে উধাও মেয়ে। নীলিমার শরীরে কাঁটা দিয়ে উঠল। এই কুটির কি এমন জায়গা যেখানে মানুষ এসে আর ফিরে যায় না? তখনই ওপর থেকে একটি ভারী শব্দ ভেসে এলো। রশিদ দরজা ভেঙে ঘরে ঢুকেছে। নীলিমা দ্রুত ঘরের এক কোণে লুকিয়ে পড়ল, একটি পুরনো টিনের বাক্সের পিছনে। তার হাতে ছুরিটি ছিল, যা সে বাক্স থেকে নিয়েছিল। রশিদের পায়ের শব্দ এখন সিঁড়িতে শোনা যাচ্ছিল। তুমি পালাতে পারবে না মেয়ে? তার কণ্ঠে এবার আর হাসি ছিল না, শুধু একটা ঠান্ডা, ভয়ঙ্কর দৃঢ়তা। নীলিমা শ্বাস বন্ধ করে বসে রইল। তার চোখ ঘরের চারপাশে ঘুরছিল। তখনই তার নজর পড়ল একটি পুরনো লোহার পাইপের দিকে, যা দেওয়াল ভেদ করে বাইরে যাচ্ছিল। এটি হয়তো কুটিরের বাইরে কোথাও নিয়ে যায়। সে ধীরে ধীরে পাইপের কাছে গেল। পাইপটি যথেষ্ট চওড়া ছিল যে সে গলে বেরিয়ে যেতে পারে, কিন্তু তার আগেই রশিদ ঘরে ঢুকল। তার হাতে বেলচাটি ছিল এবং তার চোখে সেই অদ্ভুত ঝকঝকে ভাব এখন আরও তীব্র। তুমি এখানে? রশিদ চিৎকার করে উঠল। নীলিমা আর দ্বিধা করল না। সে ছুরিটি হাতে শক্ত করে ধরে রশিদের দিকে ছুঁড়ে মারল। ছুরিটি তার কাঁধে লাগল এবং সে ব্যথায় কোকিয়ে উঠল। এই সুযোগে নীলিমা পাইপের মধ্যে ঢুকে পড়ল। পাইপের ভেতরটা স্যাঁতসেঁতে এবং ঠান্ডা ছিল, কিন্তু সে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল। তার পিছনে রশিদের ক্রুদ্ধ চিৎকার ভেসে আসছিল। কয়েক মিনিটের কঠিন যাত্রার পর পাইপটি তাকে বনের একটি খোলা জায়গায় নিয়ে এলো। বৃষ্টি এখন থেমে দিয়েছিল,
কিন্তু চাঁদের আলো এখনও বনকে রহস্যময় করে রেখেছিল। নীলিমা দৌড়াতে শুরু করল, যত দ্রুত পারে। তার পায়ে কাদা লেগে গিয়েছিল এবং তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু সে জানত থামলে সে আর বাঁচবে না। কিছু দূর যাওয়ার পর সে একটি পুরনো পাকা রাস্তার কাছে পৌঁছল। দূরে একটি ট্রাকের হেডলাইট দেখা গেল। নীলিমা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে হাত নাড়তে লাগল। ট্রাকটি তার কাছে থামল। ড্রাইভার, একজন মধ্যবয়সী লোক, তাকে দেখে অবাক হল। মেয়ে, তুমি এই অবস্থায় এখানে কি করছো? সে জিজ্ঞেস করল। নীলিমা কাঁপতে কাঁপতে তার গল্প বলতে শুরু করল, কিন্তু তার আগেই পিছন থেকে একটি শব্দ শোনা গেল। বনের মধ্যে থেকে কেউ যেন তাদের দিকে এগিয়ে আসছে। নীলিমার চোখে আবার ভয় ফিরে এলো। রশিদ কি তাকে খুঁজে পেয়েছে, নাকি এই বন আরও কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে? ট্রাক ড্রাইভার তাকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বলল, কিন্তু তখনই দূর থেকে একটি আলো ঝলসে উঠল। একটি গাঢ় নীল গাড়ির হেডলাইট। এটি কি সেই গাড়ি যা রাতের শুরু থেকে তার পিছু নিয়েছিল? নীলিমার জীবন কি এখনও বিপদে আছে? রশিদের কুটিরে কি রহস্য লুকিয়ে আছে? আর সেই নীল গাড়ির পিছনে কে? এই প্রশ্নের উত্তর জানতে তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।